তুমি যেই পরিবর্তনটা চাও সেই পরিবর্তনটা তুমি আগে নিজে হও। তুমি নিজে সেই পরিবর্তনটা না হলে সমাজে তো সেই পরিবর্তনটা আসবে না। আমরা আসলে পাশ করে কি চাই? সকলেই কর্পোরেট হাউসে একটা কাজ চাই। আমি একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, সে মন্ত্রণালয়ের অধীনে একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। সেখানে দেখি অনেকে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দিয়ে রিটেন ভাইভায় পাশ করেছেন, কিন্তু একটা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশেষ স্ক্রুটিনিতে তাদের মধ্যে কেউ কেউ আটকে গেছেন। তো স্ক্রুটিনির ফাইলটা যখন আমি দেখছি তখন দেখি যে ওখানে ধরেন 10 জন আটকে গেছে, তার মধ্যে 7 জনই অন্য কোথাও না কোথাও কাজ করছে। তো তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এই পানি উন্নয়ন বোর্ডে কাজ করতে হবে এইটা কেন? আপনারা তো অন্য যেখানে কাজ করছেন সেটাও সরকারি কাজ, তো এইখানে কেন কাজটা করতে চাচ্ছেন? উত্তরটা আসলে খুব একটা আশাব্যঞ্জক না। সেজন্যই মনে করি যে চাকরিটা, পড়ালেখাটা শেষ করে যখন চাকরিতে যাবেন ভাবেন, তখন যদি মনেই করে রাখেন যে আমি এই কয়টা সংস্থায় যাব, কারণ এগুলোতে গেলে আমার একটা গাড়ি হয়ে যাবে, আমার একটা বাড়ি হয়ে যাবে, আমি ঢাকায় একটা প্লট কিনে ফেলতে পারবো, এটাই হচ্ছে জীবনের জন্য আমার একটা লক্ষ্যমাত্রা, তাহলে শিক্ষার যে অন্তর্নিহিত মূল্যবোধ সেটা কিন্তু আসলে আমরা ধারণ করলাম না। আমি অনেক তরুণকে চিনি, আসলে আপনাদেরকেই তো চিনি। আজকে যে এই পরিবর্তিত পরিস্থিতি, যে পরিবর্তিত পরিস্থিতিতে আমি একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, আমরা অনেকে পেয়েছি, এটা কেন পেয়েছি? কারণ এই দেশের তরুণ তরুণীরা, শিক্ষার্থীরা একটা চরম আত্মত্যাগ করেছে। এই আত্মত্যাগটা কেন করেছে? তারা করেছে দেশটা যেভাবে চলছে সেভাবে চলাটাকে তারা উচিত মনে করছে না, তারা ন্যায় মনে করছে না, ন্যায্য মনে করছে না। সেই ব্যবস্থাটা ভেঙে দিয়ে নতুন একটা ব্যবস্থা তারা গড়তে চাচ্ছে। এই জন্যই তো এই আত্মত্যাগ। ফলে আপনাদের পরিবর্তন এনে দেওয়ার জন্য যে চরম আত্মবিসর্জন, সেটাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করে বলতে চাই, ওই আত্মবিসর্জনটাকেই ধারণ করে নিজেদের ক্যারিয়ার পাথের কথা ভাববেন। নিজেদের ক্যারিয়ার পাথের কথা যখন ব্যক্তিগতভাবে ভাববেন, তখন যদি ব্যক্তি স্বার্থটা, সমাজ স্বার্থ আর রাষ্ট্র স্বার্থ, যেগুলোর জন্য আপনারা চরম আত্মত্যাগ করেছিলেন, সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে যে পরিবর্তনটা চান সেই পরিবর্তনটা হবে না। ইংরেজিতে একটা কথা আছে, তার বাংলাটা হলো, তুমি যেই পরিবর্তনটা চাও সেই পরিবর্তনটা তুমি আগে নিজে হও। তুমি নিজে সেই পরিবর্তনটা না হলে সমাজে তো সেই পরিবর্তনটা আসবে না। সেখান থেকে একটু শুরু করি যে আমরা যখন পরিবেশ আন্দোলন করি তখন অনেকেই মনে করতো যে পরিবেশ আন্দোলনটা হচ্ছে একটা খুবই রোমান্টিক আন্দোলন। মানুষ ধানমন্ডি লেকের ভিতর দিয়ে হেঁটে যাবে, বাড়িধারা লেকের ভিতর দিয়ে হেঁটে যাবে, ফুটপাথগুলো খুব সুন্দর থাকবে, সেখানে হকার থাকবে না, এটাই হচ্ছে পরিবেশ আন্দোলন। আসলে পরিবেশ আন্দোলন তার থেকে অনেক বেশি গভীরের একটা জিনিস। পরিবেশ আন্দোলন হচ্ছে কৃষকের কৃষি জমি রক্ষার অধিকার। পরিবেশ আন্দোলন হচ্ছে জলাশয় ভরাটকারী ভূমিদস্যুদের বিরুদ্ধে দাঁড়িয়ে চোখে চোখ রেখে প্রতিবাদ করার আন্দোলন। পরিবেশ আন্দোলন হচ্ছে প্রথাগত বনবাসীদের বনের উপর অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। পরিবেশ আন্দোলন হচ্ছে জীবাশ্ম জ্বালানি যারা উৎপাদন করে, যার জন্য পৃথিবীর জলবায়ু পরিবর্তন হয়ে পৃথিবীর অস্তিত্বই সংকটের মুখে, সেই জীবাশ্ম জ্বালানি উত্তোলন এবং ব্যবহারের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার আন্দোলন। এটা কোনোভাবেই একটা রোমান্টিক আন্দোলন না। পরিবেশ আন্দোলন হচ্ছে মানুষের জীবন এবং জীবিকার সাথে আন্দোলন, এবং এর সাথে সঙ্গত কারণেই নারীর অনেক সম্পর্ক রয়েছে। কয়েকটা উদাহরণ দিই। আপনি যখন বলেন আর দুইটা দেশে পৃথিবীকে বাবার সাথে তুলনা করে, আর বাকি সকল সভ্যতা পৃথিবীকে মার সাথে তুলনা করে, বলে মাদার আর্থ, বলে নদীমাতৃক বাংলাদেশ। নদীপিতৃক বাংলাদেশ কখনো শুনেন? যদি পানি খেতে যান, কখনো আমার কানে কখনো বাজে না যে আমরা বলেছি আব্বা একটু পানি দাও তো? সবসময় মাকে বলেছি মা একটু পানি দাও তো। যখন খিদা লাগে, সত্যি কথা, বাবাদেরকে আন্ডারমাইন করছি না, বাবারাই তো কষ্ট করে প্রথাগতভাবে খাবারটা জোগাড় করেছেন, কিন্তু খাবার যখন ক্ষুধাটা লাগে তখন মাকে বলি মা একটু ভাত দাও না। তো এই যে খাদ্যের সাথে, পানির সাথে, নদীর সাথে আমরা মাকে সম্পৃক্ত করি,
তার কারণ হচ্ছে পরিবেশের সাথে মায়ের আর প্রকৃতির একটা নিবিড় সম্পর্ক আছে। আমাদের দেশে যেভাবে করে কৃষি জমি নিশ্চিহ্ন হচ্ছে, আমাদের সরকারি প্রতিষ্ঠানরা বলছে এভাবে চলতে থাকলে 2050 সালের পরে বাংলাদেশে আর কোনো কৃষি জমি থাকবে না। পৃথিবীতে জীবাশ্ম জ্বালানির ফলে যেভাবে করে পৃথিবী উত্তপ্ত হয়ে পড়ছে, বিশেষজ্ঞরা বলছেন এভাবে উত্তপ্ত হলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গিয়ে 52টা দ্বীপরাষ্ট্র পৃথিবী থেকে হারিয়ে যাবে। বাংলাদেশের ম্যাপও আপনাকে ভিন্নভাবে আঁকতে হবে। আপনি যেভাবে আঁকছেন আর 10-20 বছর পরে আপনার সন্তানেরা সেভাবে আঁকবে না। কারণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গিয়ে 21টা উপকূলীয় জেলা চলে যাবে হচ্ছে সমুদ্রপৃষ্ঠের নিচে, ফলে ওই জেলাগুলো বাংলাদেশের মানচিত্রে আর থাকবে না। কাজে আমরা যেটাকে উন্নয়ন বলি সেটা হচ্ছে আসলে একটা অনেক সময় আত্মহত্যার সামিল একটা বিষয়, কারণ আমরা নিজেদেরকে ধ্বংস করার প্রতিযোগিতায় মেতে আছি। পৃথিবীও আমাদেরকে দেওয়ার ক্ষমতার তার একটা সীমা আছে, কাজে আপনাকেও আপনার কনজামশনের সীমাটা টানতে হবে। সকাল এখন 11টাও বাজেনি, দেখেন আমরা এতগুলো আলো জেলে এই ঘরে বসে আছি, অথচ এই সকালে এই বিল্ডিংটা যদি ঠিক মতন ডিজাইন করা হতো এই আলোগুলো জ্বালবার আমার প্রয়োজন হতো না। যদি আলোগুলো জ্বালবার আমার প্রয়োজন না হতো এত জীবাশ্ম জ্বালানি আমাকে তুলতে হতো না। ফলে শিল্পায়ন যেমন লাগবে, কর্মসংস্থান যেমন লাগবে, আপনাকে তো তেমনি কৃষি জমিও রক্ষা করতে হবে। কৃষি জমি রক্ষা না করে শিল্পায়ন, নদী রক্ষা না করে শিল্পায়ন, এটা হলে কিন্তু উন্নয়নটা টেকসই হবে না। আমরা অবশ্যই আশা করি যে আপনারা দায়িত্বশীল হবেন, আপনারা অনেক বেশি মানবিক হবেন। শুধুমাত্র মানবিক মানুষের জন্য হবেন না, প্রাণীকুলের জন্য মানবিক হবেন। এখন দেখতে ভালো লাগে যে ঢাকা শহরে স্ট্রে ডগের সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ তরুণ প্রজন্ম তাদের দায়িত্ব নিতে শিখেছে। তো একটা দেশ কেমন ওটা যদি রাস্তায় তার স্ট্রে ডগের স্বাস্থ্য কেমন ওটা দেখলেই বোঝা যায়। ওইখান থেকে যখন আমাদের উত্তরণ ঘটছে তার মানে আমাদের মানসিক স্বাস্থ্যের মানসিকতারও অবশ্যই উন্নয়ন ঘটছে। আমরা নাগরিক হিসাবে নিজেদের অধিকারের কথা যতটুকু বলবো তার চাইতে অনেক বেশি নিজেদের দায়িত্বের কথা বলবো। আমাদের সমাজটা একটা খুবই ভঙ্গুর অবস্থায় এখন আছে। এতদিনের এক্সপ্লয়টেশন, এতদিনের অব্যবস্থাপনা, এইটার ভার আপনাদেরকে অনেক বেশি বহন করতে হবে আমাদের চাইতে। আমরা তো কয়েকদিন পরে চলে যাব। আমাদের দায়িত্বজ্ঞানহীন উন্নয়নের যে বোঝা ওইটা আপনাদেরকে বহন করতে হবে। ফলে আপনাদেরকে কোনটা উন্নয়ন কোনটা উন্নয়ন না সেটা বুঝে টেকসই উন্নয়নের পথে যেতে হবে। আশা করি ভবিষ্যতের নাগরিক হিসাবে সবার উপরে দেশকে রেখে, সবার উপরে দেশের স্বার্থকে রেখে দেশে যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, দেশে যাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারি, কেউ যেন ওই উন্নয়নের যে নেট আছে তার বাইরে না থাকেন, সেই সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে পারি, সেই প্রত্যয় নিয়েই আগামীর পথযাত্রা আপনাদের হবে। সকলকে অনেক ধন্যবাদ।